আসসালামু আলাইকুম ডিয়ার বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হোয়াইট বোর্ডে একটা লেখা দেখতে পারতেছেন যে ড্রাফট নিয়ে যত ভয় আর নয় কোনো ভয়। তো রিটেন পরীক্ষার্থীরা এখনও যেই বিষয়টা নিয়ে প্রবলেমে পড়তেছেন বা যেটা সমস্যা ফিল করতেছেন সেটা হচ্ছে ড্রাফটিং। সো অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার কোর্টে যাই না, বা হচ্ছে আগে কখনো ড্রাফট শিখি নাই, বা কোর্টে গেলেও ওইভাবে ড্রাফট শেখা হয় নাই। এখন আমরা পরীক্ষায় যদি ড্রাফট আসে তাহলে পারবো কি না, বা ড্রাফটিং খুব কঠিন, বুঝি না। সো যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ড্রাফটিংটা আসলে খুব বেশি কঠিন না। ঠিক আছে, আপনারা যেটা ভাবতেছেন এটা আসলে অ্যাকচুয়ালি না। আপনারা শুরু করতেছেন না দেখে এই জন্য হচ্ছে আহ, কঠিন লাগতেছে। তো হ্যাঁ, তবে অবশ্যই এখানে কঠিন না হলেও কিছু ফরম্যাট আছে। যেমন গণিতটা হচ্ছে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু এখানে যদি সূত্র ব্যবহার করে গণিতটা সলভ করতে পারি তাহলে কিন্তু ভেরি ইজি। সো ড্রাফটিংটাও কিছু ফরম্যাট আছে, ফরম্যাট ঠিক রেখে যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ড্রাফট সঠিক হবে, বা ড্রাফট শেখাটা আপনার জন্য সহজ হবে। সো আজকে আহ, আমি 3টা ড্রাফট নিয়ে কথা বলবো। ড্রাফট তো অনেক ধরনের হয়, যেমন সিভিল মামলা হচ্ছে আপনার আর্জি হয়, জবাব হয়, আর্জি সংশোধনের দরখাস্ত, তারপর হচ্ছে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, তারপর হচ্ছে আপনার স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, তারপর হচ্ছে আপনার টাইম পিটিশন। তারপরে ফৌজদারিতে হচ্ছে আপনার জামিনের পিটিশন আছে, তারপর হচ্ছে আপনার সিআর মামলা দায়ের করার পিটিশন আছে, তারপর হচ্ছে এখানেও টাইম পিটিশন আছে। সো গুরুত্বপূর্ণ যেই 3টা বিষয় সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কত সহজে আপনারা ড্রাফটটা কমপ্লিট করতে পারেন। তো আমি এটা হোয়াইট বোর্ডে দেখাবো না, এটা আমরা সরাসরি আমার স্ক্রিন বোর্ডে চলে যাব, ওইখানে আপনারা লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল রিটেন বুস্টারের ক্লাস আগামীকাল শুক্রবার থেকে পুরোপুরি শুরু হচ্ছে। সো এখনও যারা যুক্ত হন নাই, স্পেশাল ডিসকাউন্টে আজকেও আপনারা যুক্ত হতে পারবেন এবং আগামীকালও যুক্ত হতে পারবেন। সো এখানে দেখা যায় ক্লাস, পরীক্ষা 45টার মতো ক্লাস থাকবে, 15টার মতো ক্লাস টেস্ট, 10টার মতো মডেল টেস্ট। সো একটা কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট প্রিপারেশন রিটেনের জন্য আমরা আগামীকাল থেকে জার্নিটা শুরু করতেছি। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা এখনও যুক্ত হন নাই তারা দ্রুত যুক্ত হয়ে নেবেন। সো চলেন আমরা ড্রাফট 3টা দেখে আসি। লেটস সি। তো এইখানে দেখেন যে প্রশ্নটা কি আছে। ওয়াই দেওয়ানি 83/2022 নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবি করেন যে তিনি ইতিপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ওই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার অবৈধ। সংশ্লিষ্ট আইন উল্লেখে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত। এখন এখানে বলেই দিছে আরজিটি প্রত্যাখ্যান। এখন বলছে সংশ্লিষ্ট আইন উল্লেখে আরজিটি প্রত্যাখ্যান। এখন প্রত্যাখ্যান কেন হবে এটা আপনাদেরকে আগে ব্যাখ্যা করতে হবে, তারপরে দরখাস্ত করতে বলছে। আর যেটি প্রত্যাখ্যানের দরখাস্ত, তো প্রত্যাখ্যান হচ্ছে 7 আদেশের 11 রুল অনুযায়ী, ঠিক আছে, এটা প্রত্যাখ্যান হবে। কারণ এটা বার্ড বাই ল, ঠিক আছে, আইন দ্বারা বাড়িত। যেহেতু তার সহকারী শিক্ষক পদের এখনো গেজেট হয় নাই, সো গেজেট না হয়েই সে অন্য একটা বিজ্ঞপ্তির বিরুদ্ধে আহ আবেদন করতে পারে না, ঠিক আছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতেই পারে, যেমন যদি সেইতে গেজেট না হওয়া পর্যন্ত, ঠিক আছে, কাউকে আপনার পূর্ণ সহকারী জজ বলা হয় না। যতক্ষণ পর্যন্ত গেজেট না হয় ততক্ষণ পর্যন্ত রিকমেন্ডেড। সো এইসব কারণ উল্লেখ করে তারপর হচ্ছে আপনাকে আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত লিখতে হবে। এখন প্রত্যাখ্যানের দরখাস্ত, আর্জি খারিজের আবেদন করতে হবে আপনার 7 আদেশের 11 বিধি অনুযায়ী, ঠিক আছে, বিধি মতে আর্জি খারিজের দরখাস্ত বা খারিজের আবেদন। তো এখানে প্রথমেই দেখেন যে যেহেতু কোনো আদালতের নাম টাম আপনাকে দেখতে হবে প্রশ্নের মধ্যে যে আদালতের নাম দেওয়া আছে কিনা বা সুট ভ্যালু দেওয়া আছে কিনা। সে অনুযায়ী আপনাকে আদালতের নাম নির্ধারণ করতে হবে। যেহেতু এখানে কোনো সুট ভ্যালু দেওয়া নাই, তো আপনি যে কোনো একটা আদালতের নাম, মানে যে কোনো বলতে হচ্ছে, যেহেতু এটা একটা আর্জি প্রত্যাখ্যান মানে হচ্ছে সে মামলা করছে, মানে আর্জিটা প্রত্যাখ্যান, মামলা করছে হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে, আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত আপনাকে করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে কোন কোর্টে মামলাটা দায়ের করতে হবে? অবশ্যই সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ,
মানে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ, এই তিনটা কোর্টে আপনাকে এই আরজি খারিজের আবেদন করতে হবে। যদিও এখানে যে কোনো নাম ইউজ করতে হবে, আশা করি এটা বুঝেন। কারণ আপনি যদি জেলা জজের কাছে আবেদন করেন তাহলে তার হচ্ছে না, তাই না? তো এখানে আমরা ধরে নিচ্ছি তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত মাদারীপুর, সূত্র দেওয়ানি মোকদ্দমা নং 83/2022। যেহেতু এখানে দেওয়ানি মোকদ্দমা নং দেওয়া আছে, তো এটা আপনাকে ব্যবহার করতে হবে। যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা ব্যবহার করতেই হবে, আর যেটা প্রশ্নে দেওয়া থাকবে না সেটা আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। তারপরে এখানে জেড, কি বলে যে বাদী ছিল, আহ আমরা যেহেতু এখানে ওয়াই, ঠিক আছে, ওয়াই দেওয়ানি ঘোষণামূলক মোকদ্দমা, তাহলে ওয়াই হচ্ছে এখানে বাদী, মানে মূলত এখানে সে বাদী। এখন আরজি প্রত্যাখ্যানের বা আরজি খারিজের দরখাস্ত করতেছে বিবাদী, তাই না? এখন জেট হবে এখানে, বিবাদী জেট। সো ওয়াই তো হয়ে যাবে এখানে প্রতিপক্ষ আর কি, তো এখানে দরখাস্তকারী হবে হচ্ছে আপনার জেট, কাল্পনিক আর কি। তো এখানে রকিব, মজিদপুর, মজিদপুর বাজার, মাদারীপুর। আর ওয়াইটা হচ্ছে এখানে ছিল হচ্ছে আপনার বাদী, সো এখানে হয়ে যাচ্ছে প্রতিপক্ষ, যেহেতু আরজি খারিজের দরখাস্ত। সো এই ফরম্যাটটা আপনাকে ঠিক রাখতে হবে। তারপরে দেখেন বিষয়, দেওয়ানি কার্যবিধি মোতাবেক 1908 সাত আদেশের 11 বিধি মোতাবেক আরজি খারিজের আবেদন। তো এখানে আরজি খারিজের আবেদন এই বিষয় পর্যন্ত আপনাকে ফরম্যাটটা প্রশ্ন দেখে ঠিক রাখতে হবে। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সেই ড্রাফটিংটা কাটা। তো এটা লেখার পরে তারপরে বিবাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে, তো আপনার যেটা চাওয়া আছে সেটা আপনি এখানে চাইবেন, ঠিক আছে, ড্রাফটিং এর মধ্যে। তো দেখেন কি চাইতে পারেন, এখানে আছে দেখেন, ঘটনা একটা আছে। সেই ঘটনা টটনা লিখে তারপরে আপনি প্রেয়ার পোর্শন দিবেন, এখানে প্রেয়ার পোর্শনে আসার পরে ইতি তাং দিয়ে হলফনামা দিতে হবে। কারণ প্রত্যেকটা দেওয়ানি দরখাস্তে কি হয়, হলফনামা হয়, এটা আমরা এমসিকিউ তে পড়ছি। আরজিতে হয় হচ্ছে আপনার সত্যপাঠ, আর এখানে হবে হলফনামা। তো হলফনামা দেওয়ার পরে হলফনামাটা মুখস্থ রাখতে হবে। দেওয়ার পরে হলফকারী স্বাক্ষর, তারপরে অ্যাডভোকেট, তারপরে হলফ পরিচালনাকারী, এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। তো এটা কিন্তু আমাদের আইনবিদ্যা এমসিকিউ, আইনবিদ্যা যে রিটেন বই আছে সেখানে আপনারা এই দরখাস্তটা পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আরজি খারিজের দরখাস্ত। এখন দেখেন একটা একটা 8 এবং 42 ধারা মতে কিভাবে একটা সত্য ঘোষণার মামলা, একটা ঘোষণামূলক মামলা করবেন। দেখেন যে এইখানে দেখেন যে প্রশ্নটা কি আছে, পিতা এফ তার পুত্র জেড কে 33 লক্ষ টাকা মূল্যমানের 11 শতক অবিভক্ত ভূমির মধ্যে 5 শতক দানপত্রের মাধ্যমে দান করেন। এফ এর মৃত্যুর পর তার অপর পুত্র এক্স ওয়াই, মানে এফ এর মৃত্যুর পর অপর পুত্র এক্স ওয়াই বলে যে দলিলটি জাল, জেড শর্ত অর্জন করে নাই মর্মে দাবি করেন। এখানে কিন্তু 5 শতক, খেয়াল করেন। জেটের প্রতিকার প্রার্থনা উপযুক্ত আদালতে দাখিলের নিমিত্তে একটি আর্জি মোসাবিদা করুন এবং পৃথকভাবে আর্জিতে প্রার্থিত প্রতিকারের পক্ষে আইনসমূহ উল্লেখ করুন। তো এখানে তার প্রতিকার কি আছে দেখেন, যেহেতু আহ তার বাবা মারা যাওয়ার পরে জেড কে 33 লক্ষ টাকা 11 শতক জমির মধ্যে 5 শতক দান করছে। আর তার বাবা মারা যাওয়ার পরে বলতেছে, তার অন্যান্য ভাইরা বলতেছে এই জমি জাল। সো তার মানে তার সত্য অস্বীকার করা হয়েছে। তো এখন এই ক্ষেত্রে সে সত্য ঘোষণা মামলা করবে তার সাথে 8 ধারায়। সো 8 ধারায় যেহেতু আসে, সেই জন্য তাকে 8 ধারার সাথে 42 ধারা যুক্ত করতে হবে। কারণ 8 42 8 ধারা, শুধুমাত্র 8 ধারায় মামলা হয় না, এটা আমরা এমসিকিউতে পড়ে আসছি। তো এইখানে দেখেন যে 5 শতক, এখন 5 শতক 33 লক্ষ টাকাকে এটাকে এটা যে যদি ভাগ দেন তাহলে আসে 15 লক্ষ টাকা। আর 15 লক্ষ টাকার আদালতের নামটা কিভাবে নির্ধারণ করতে হবে, 15 লক্ষ টাকার 15 লক্ষ টাকা ধরে। তো 15 লক্ষ টাকার মামলা কোথায় দায়ের করতে হয়, এটা আপনারা আশা করি এমসিকিউতে পড়ছেন। সহকারী জজের কাছে করতে হয়। তো আপনি একটা নাম বসাই দিলেন, বিজ্ঞ দ্বিতীয় সহকারী জজ আদালত মাদারীপুর, ঢাকা। মাদারীপুর, ঠিক আছে, ঢাকা না। তো দেওয়ানি মোকদ্দমা এখানে খালি থাকবে, কারণ দেওয়ানি মোকদ্দমা নাই। তারপরে ঠিকানা দিবেন, তারপরে বাদী বনাম বিবাদী হচ্ছে এক্স ওয়াই ছিল, এই যে বিবাদী এক্স ওয়াই, বিবাদীদের নাম এখানে রাখতে হবে। আর বাদী ছিল হচ্ছে জেড, ঠিক আছে। আর বিষয় হচ্ছে 8 এবং 42 ধারার মধ্যে আর যে ধারা মতে প্রতিকার প্রার্থনার আবেদন, মোকদ্দমার তায়দাত মানে মূল্যমান, এটা 15 লক্ষ টাকা, ঠিক আছে। তারপরে আপনি পেরিয়ার পোর্শন লিখবেন যে বিষয়
সুনির্দিষ্ট প্রতিখানে 8 এবং 42 ধারা, এটা তো বললাম। বাদী পক্ষে বিনীত নিবেদন এই এগুলো হচ্ছে মুখস্থ করে বা নিজের যার যার মতো বানায় দিবেন, ঠিক আছে। তারপরে আপনার চাওয়া চাওয়া শেষ হলে তারপর হচ্ছে পেরিয়ার পোর্শন দিতে হবে। পেরিয়ার পোর্শন এখানে অতএব অমুক অমুক এগুলো থাকবে, তফসিল থাকবে, চৌহদ্দি থাকবে, তারপর লাস্টে থাকবে সত্যপাঠ। তো এই হয়ে গেল আপনার একটা মামলাদার প্রসঙ্গে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নারাজির দরখাস্ত। তো প্রশ্নটা দেখেন, এখানে এক্স ওয়াই কে প্রহার করে, এতে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হয়। জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটি ছুরি তুলে দেয়। ওয়াই ওই ছুরির সাহায্যে এত তারিখ সকাল 9টায় সদর থানাধীন রসুলপুর বাজারে এক্স কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ ওয়াই জেড কে অভিযুক্ত করে দা পেনাল কোডের 109, 334 ধারা, 323, 326 ধারায় প্রতিবেদন দাখিল করে। মানে প্রতিবেদন হচ্ছে পুলিশ রিপোর্ট দেয় আর কি। পেনাল কোড 1860 ওয়াই জেড এর ফৌজদারি দায় নিরূপণ করতে বলছে এবং একটা নারাজি দরখাস্ত প্রস্তুত করতে বলছে। তো নারাজি দরখাস্ত এখানে আপনি মামলা নাম্বার দেওয়া নেই, মামলা নাম্বার দিবেন, তারপর ধারাগুলা দিবেন, তারপরে এখানে ইয়ে ছিল এক্স বাদী আর বনাম জেড ওয়াই। সো এটা দেওয়ার পরে তারপর হচ্ছে বিষয় সদর থানার এসআই সুলতান আহমেদ কর্তৃক এত তারিখে, তারিখ ওইখানে যেটা ছিল প্রশ্নের মধ্যে সেটা অনুযায়ী দিতে হবে। চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদী পক্ষের নারাজি দরখাস্ত, তারপর সাক্ষীগণের নাম দিতে হবে, তারপর ঘটনার সময়, তার বাদী পক্ষে দরখাস্তের বিনীত নিবেদন এই যে, এগুলা দিয়ে আপনার ঘটনার মধ্যে যা ছিল সেগুলো উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে হেতুবাদ, মানে মূল যে কথাগুলো সেটা লিখতে হবে। লেখার পরে তারপর হচ্ছে আপনার প্রেয়ার পোর্শন দিতে হবে লাস্টে। তো এই হচ্ছে আপনার আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আহ, ঘটনাসমূহ ঘটনার মধ্যেই থাকে, ঠিক আছে। ঘটনার মধ্যে এর আগেও একটা অব্যাহতির দরখাস্ত আসছিল, এবার আসছে হচ্ছে নারাজির দরখাস্ত। তো অব্যাহতির দরখাস্ত, নারাজির দরখাস্ত, এগুলো আপনারা আইনবিদ্যা বইয়ে পাবেন, আইনবিদ্যা লিখিত বইয়ে পাবেন, খুব সুন্দর মতো দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আজকে 3টা ড্রাফটিং নিয়ে, আশা করি আপনারা বুঝতে পারছেন সহজভাবে। তারপরে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি আহ বোঝার জন্য আপনারা আইনবিদ্যা লিখিত যে বইটা আছে এটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন। এবং 2 তারিখ থেকে, 2 মে থেকে শুরু হতে যাওয়া বার কাউন্সিল রিটেন বুস্টার ব্যাচে অবশ্যই সকলেই যুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।